আজকে বসে 13ই ডিসেম্বর রাত্রিরের কথা খুব মনে পড়ছিল। এবারে 13ই ডিসেম্বর নয়, মানে 2025-এর 13ই ডিসেম্বর নয়, 2022-এর 13ই ডিসেম্বর, যেদিন ক্রোয়েশিয়াকে 3 গোলে হারিয়ে মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে চলে যায়। সেই প্রেস কনফারেন্সে মেসি এসেছিলেন, তার আগে অনেকগুলোতে আসেননি, কিন্তু সেই প্রেস কনফারেন্সে তাকে বহুবার হাত তুলেও ফিফার লোকেরা, ফিফার যিনি থাকেন, যিনি পরিচালনা করেন, তিনি কখনো লিওনেল মেসির জন্যে ভারতীয় সাংবাদিকদের হাত তোলাকে কখনো দেখেছি গ্রাহ্য করেন না, বা সেই অর্থে রোনাল্ডোরও সবসময় গ্রাহ্য করেন তা নয়। সামাও ভারত তো ওখানে ফুটবল খেলিয়ে দেশ হিসেবে একেবারেই পরিচিতি পায় না ফিফার কাছে, সেই জন্যে মেসিকে সেই কোনো প্রশ্ন করতে পারিনি। ছবি তুলেছিলাম, কাছ থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তার আগেই বডিগার্ডরা ফার্স্ট রোর পরেই একজন আর্জেন্টিন সাংবাদিক তিনি কথা বলার পরেই মেসিকে আটকে দেন। 13ই ডিসেম্বর 2025-এ কী হলো? একই ছবি। মেসির হোটেলে আবার থাকলাম এবং থেকে ভোর 4টে অবধি মেসির জন্য প্রতীক্ষায় থাকলাম, কিন্তু মেসিকে অন্য গেট দিয়ে উদ্যোক্তারা ঢুকিয়ে দিলেন এবং যারা হোটেলে ছিলেন সবাই ওই রাত্রিরে, ওটা একটা দৃশ্য দেখার মতো যে পুরো হোটেলের বোর্ডাররা রাস্তায় নেমে এসেছেন, চিৎকার করছেন মেসি মেসি বলে। তার মধ্যে কেউ বলছেন মেসি হোটেলে ঢুকে গেছেন, কেউ বলছেন না এখনও ঢোকেননি। তারপরে দেখা গেল না ঢোকেননি, হোটেল থেকে বলা হচ্ছিল উনি ঘরে চলে গেছেন, ওটা সত্যি নয়, তার মানে আসেননি। তার মানে কি দেখা যাবে? আবার সবাই বোর্ডাররা ছুটলেন এবং ছুটতে ছুটতে গিয়ে মেসিকে অন্য দিক দিয়ে, অন্য গেট দিয়ে, যেটা কেউ আমরা ভাবিনি, সেখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এমনকি মেসি কারোর জন্য হাতও নাড়লেন না। তারপরে সকালবেলা কি হলো? মিট অ্যান্ড গ্রিট। মিট অ্যান্ড গ্রিটে আমার কোনো ইনভিটেশন ছিল না, মিট অ্যান্ড গ্রিটে দেখা হলো না। তারপরে মাঠ, সেখানেও কোনো টিকিট ছিল না, মানে ভেতরে ঢোকার। আমার কাছে সবেদন নীলমণি ছিল এই প্রেস কার্ডটা, এই কার্ডটা নিয়ে 5 তলায় বসে মেসি দর্শন করলাম। বাকিরা যেরকম করেছেন গ্যালারি থেকে, প্রায় সেরকমই। এবং তারপরে এমন একটা ঘটনা ঘটলো যে তার পরিপ্রেক্ষিতে বেরোনোর সময় যে আমি দেখলাম ভিডিওটা, একটা ভিডিও বেরোনোর সময় আমাকে এবং আমি স্ত্রী যখন বেরোচ্ছি তখন যে ঘটনা ঘটে, তাতে সেই ভিডিওটা প্র্যাকটিক্যালি ভাইরাল হয়ে গেছে। শুধু ভাইরালই হয়নি, তার মধ্যে অনেক কিছু শব্দ এডিট করে এমন কিছু সাউন্ড শব্দ জুড়ে দেওয়া হয়েছে যেগুলো আদৌ সেই সময় ছিল না। তার আগে বলি যে এই যে মব ফিউরি যেটাকে বলে, ময়দানে যেহেতু বড় হয়েছি, এটা ভীষণ পরিচিত। এবং আপনাদের বলি যে এটা যদি আমি ফেসবুক লাইভ করতাম, তাহলে আমি আপনাদের একটা কুইজের প্রশ্ন করতাম, এবং এখনও করছি। মনে মনে আপনারা জানবেন যে আপনারা উত্তরটা জানেন কি জানেন না। আমি আপনাদের একটু পিছিয়ে নিয়ে যাই। 1973 সালে সুপার লিগের ম্যাচ শেষ হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে। মোহনবাগান 1 গোলে হেরে গেছে। ইস্টবেঙ্গল মাঠে খেলা, ইস্টবেঙ্গল এরিয়ান মাঠে খেলা, 1 গোলে হেরে গেছে এবং মাঠে প্রচণ্ড উত্তেজনা, কারণ সুভাষ ভৌমিকের ট্যাকলে চোট পেয়েছেন শঙ্কর ব্যানার্জি, তাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। খেলা শেষ হওয়ার পর 1.5 ঘন্টা ইস্টবেঙ্গল এরিয়ান প্রেস বক্সের টেবিলের তলায় লুকিয়েছিলেন 2জন সিনিয়র। কেন লুকিয়েছিলেন? কারণ বেরোলে যদি মার খেতে হয় সেই ভয়ে। আবার বলছি 1973 সাল, 2025-এর যুবভারতী নয়। এই দুজন কে জানেন? শুনলে জাস্ট আশ্চর্য হয়ে যাবেন। 1.5 ঘন্টা যারা সাপোর্টারদের মার খাওয়ার ভয়ে টেবিলের তলায় আত্মগোপন করেছিলেন। একজনের নাম চুনি গোস্বামী, একজনের নাম মতি নন্দী। আর এই গল্পটা আমার মতি নন্দীর কাছ থেকে শোনা। মতি নন্দী বলতেন, অন্তত 3-4 বার আমায় বলেছেন, যে জীবনের সবচেয়ে দুঃসহ 1.5 ঘন্টা কাটিয়েছি ওই সময়, যখন আমি নিচে টেবিলের তলায় চুনির জন্য আত্মগোপন করেছিলাম। কারণ আমাকে নাম জানে, লোকে আমাকে চেনে না, আমি বেরোলে অসুবিধে হতো না, কিন্তু চুনির ভয় ছিল ইস্টবেঙ্গল সাপোর্টাররা জেতার আনন্দকে মারতে পারে, আর মোহনবাগান সাপোর্টাররা জেতার হতাশায় ওকে আক্রমণ করতে পারে। তাই 1.5 ঘন্টা ওখানে ছিলাম। 80-র দশকে যাই। 80-র দশকে একটা মোহনবাগান মোহামেডান ম্যাচে মোহনবাগান বোধহয় 2-1 যেতে যতদূর মনে পড়ে। মাঠ থেকে ফিরছি আমরা অফিসে, হঠাৎ উত্তেজিত মোহামেডান সমর্থকরা, কোথাও কিছু নেই, আমাকে এবং তখন আনন্দবাজার পত্রিকার ক্রীড়া দপ্তরের সাংবাদিক ছিলেন অশোক রায়, খুরসহ আক্রমণ করার চেষ্টা করে। আমরা দৌড়তে দৌড়তে ধর্মতলার দিকে চলে যাই মোহনবাগান মাঠ থেকে। আমাকে পায়নি, কিন্তু অশোককে আক্রমণ করে অশোক আহতও হয়েছিল। 3rd ইনস্টেন্স, পিকে ব্যানার্জি কমেন্ট্রি করতে গেছেন মোহামেডান মাঠে, তখন তিনি মোহনবাগানের কোচ, আর্লি 90s-এ, এবং মোহামেডান সেদিন ড্র করেছে। জনতা পিকে ব্যানার্জির মতো মানুষকে ধরে তাকে লিটারেলি ধস্তাধস্তি করে, তখন পুলিশও ছিল না, এবং প্রায় হি ওয়াজ ম্যাড হ্যান্ডেল। আমার মনে হয় প্রায় শব্দটাও আমি তুলে দিতে চাই।
অর্থাৎ ময়দানে মব ফিউরি চিরকালীন। কাজেই সেদিন যুবভারতীতে যেটা ঘটেছে, আমরা বেরোনোর পর আমি মানতে রাজি আছি যে এরকম ঘটনা ময়দানে প্রথম নয়। সবসময় লজিক কাজ করে না। যখন জনতা ক্ষিপ্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন তারা শুনতেই চায় না যে আপনার বক্তব্যটা কী। কাজে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। শুধু আমি এটা বলি, যিনি ভিডিওটা করেছেন তারা কতগুলো শব্দ যেগুলো যোগ করেছেন সেই শব্দগুলো ওরকম হয়নি। অ্যাকচুয়ালি আমি এবং জয়জ্যোতি ঘোষ কলকাতা টিভির জন্য লাইভ করব বলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমি দেখি যে দূরে আমার গাড়িটা ঘিরে অনেকে দাঁড়িয়ে আছেন। সেই গাড়িতে কে ছিলেন? আমার স্ত্রী ছিলেন। আর আমাদের বাড়িতে এসেছিলেন একজন ভারতীয় দূতাবাসের প্রাক্তন একজন আধিকারিক, তার স্ত্রী, যিনি টিচার পেশায় দিল্লিতে থাকেন। এদের দুজন মহিলাকে ঘিরে রীতিমতো করে গাড়ি ঘিরে বিক্ষোভ, কি না মিডিয়ার গাড়ি বেরোতে দেবো না, মিডিয়াই সব নষ্টের গোড়া। আমি দ্রুত লাইভ করা ছেড়ে দৌড়ে যাই। তখন আমায় দেখে ওরা বলেন যে এই হয়েছে। তখন আমি বলি যে একটা কাজ করুন, এই সামনে কলকাতা টিভির লাইভ হচ্ছে, আপনাদের তো অভিযোগ আছে অনেক উদ্যোক্তাদের বিরুদ্ধে, ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে, লাইভে চলে আসুন। তখন কয়েকজন প্রশমিত হয়ে তারা লাইভে চলে আসেন। জয়জ্যোতি তাদের নিয়ে ইন্টারভিউ করা শুরু করে। কিছু লোক তার মধ্যেও কটূক্তি করছিল। তখন আমার স্ত্রী ফাইনালি গিয়ে একজন পুলিশের কাছে সাহায্য নেন, ওটা ভিডিওতে আছে। সেই পুলিশ অফিসারকে বলেন, দেখুন আমাদের গাড়িটা ছাড়ছে না, আমাদের গাড়িটা অন্তত যাওয়ার ব্যবস্থা করে দিন। তিনি নিশ্চেষ্টভাবে বলেন যে আমার কিছু করণীয় নেই। এবং আরেকবার বলি যে সেদিন যুবভারতীদের যে পুলিশকে আমরা দেখেছি, আমি কখনো রাজ্য বা কলকাতা পুলিশকে এরম স্ট্যাচু হয়ে যেতে কখনো দেখিনি, সেদিন যা দেখেছি। তখন আমার স্ত্রী বলেন যে আপনি কি বলছেন, আপনি ব্যবস্থা করতে পারবেন না? বলছেন আমি কিচ্ছু করতে পারবো না। যেহেতু আমরা দুজন মহিলা এরকম অবস্থার মধ্যে আছি, আপনি এইটুকু হেল্প করবেন না? বলছি যে আমার কিছু করণীয় নেই, আপনারা ওয়েট করে যান, এখন কিছু করা যাবে না। তখন আমার স্ত্রী খুব রাগতভাবে বলে যে আমার বাবা আইপিএস ছিলেন, 10 বছর কলকাতার ইডেনগার্ডেন্সে ক্লাব হাউসটা উনি দেখাশোনা করতেন, ওনার আন্ডারে থাকতো। উনি বা ওনার সঙ্গে কোনো স্টাফেরা কখনো কাউকে অ্যাপ্রোচ হলে, কেউ বিপদে পড়লে এরম উত্তর দিয়েছেন বলে আমার জানা নেই। যাই হোক, বলে আমরা চলে আসি। তারপরে ততক্ষণে জনতা কিন্তু ছেড়ে দেয়। এই ভিডিওতে যতটা দেখানো আছে ততটা নয়। অ্যাকচুয়াল ঘটনাটা শুরু হয় এরপরে, যেটা ভিডিওতে নেই। সেটা হচ্ছে 5 নম্বর গেটের মুখে 3 জন মহিলা আমাদের গাড়ি গার্ড করে দাঁড়িয়ে পড়েন। এবং তাদের মধ্যে একজন মহিলা আর্জেন্টিনা জার্সি পরে। আমার যদি 500 ছবি দেখানো হয় আমি ওই মহিলাকে শনাক্ত করে দেবো 500 মুখের মধ্যে, আমার এতটাই পরিষ্কার মনে আছে। তিনি বলেন আমি যেতে দেবো না, কারণ আপনারাই তো ইয়ে করে পাবলিসিটি দিয়ে এদের এই পর্যায়ে এনেছেন, সুতরাং আপনাদের গাড়ি আমি যেতে দেবো না। তখন মহিলার সঙ্গে একজন কেউ অভিভাবকের শ্রেণীর কেউ ছিলেন, হয়তো তার মা বা মাসি কেউ, তিনি বলেন যে তুই এরকম করছিস কেন, তুই সরে আয়। তখন তিনি বলেন আমি সরবো না। পুলিশ কোনো সাহায্যের ব্যাপারই নেই। এবং আবার বলি যে আজকে যে পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন, আমি খুব খুশি, কারণ সেদিন পুলিশ লিটারেলি স্ট্যাচু হয়ে গিয়েছিল। তখন আমি বলি যে না, গাড়ি চালাতে, আমরা আপনি সরে যান, আমরা গাড়ি চালাবো। তখন ওই 3 জন মহিলা মিলে গাড়িতে ধমাধম মারতে শুরু করেন। প্রশ্ন হলো যে আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ হচ্ছে যে আমরা মেসির সঙ্গে ছবি তুলেছি, এবং আমাদের অপরাধ হচ্ছে আমরা মাঠে মেসিকে গার্ড করে দাঁড়িয়ে ওদের দেখতে দিইনি। বাট মজার ব্যাপার হচ্ছে যে মেসির সঙ্গে আমরা ছবি তুলেছি, না মাঠে ঢুকেছি, কারণ ইনসাইড ফেন্সিং কার্ডই তো ছিল না। এবং আমি বলছি আপনাদের যে আপনারা যারা মেসিকে না দেখতে পেয়ে কষ্ট পেয়েছেন, কাছে না গিয়ে, আমার কষ্ট বোধহয় তার চেয়ে অনেক বেশি, কারণ আমি 2011 থেকে মেসিকে তাড়া করছি। আমি 2011-তে এই হায়াত রিজেন্সি হোটেলে দুরাত্রির ছিলাম যখন মেসি প্রথম এসেছিলেন। মেসির দেখা পাইনি, এমনকি লবিতেও দেখা পাইনি। আমরা একটা টেলিফটো ক্যামেরা, আমার মনে আছে আমাদের ফটোগ্রাফার উৎপল সরকার, আমরা সুইমিং পুলের ধারে একটা ঘর নিয়েছিলাম যাতে সুইমিং পুলে মেসিকে দেখা যায়। সেটাও এত দূরে ছিল, তখন ওর টেলিফটো ক্যামেরা লেন্সে মেসিকে দেখতে পেয়েছিলাম সুইমিং পুলের ধারে জলে পা ডোবাচ্ছেন। ওটাই মেসি দর্শন। ওটা থেকে ছবি তোলাও সম্ভব ছিল না। এরপরে 3টে বিশ্বকাপ কভার করেছি, 3টে বিশ্বকাপ, 2014, 2018, 2022। 3টে প্রেস কনফারেন্সে পেয়েছি লিওনেল মেসিকে, প্রশ্ন করার অধিকার পাইনি। তারপর এখানকার এই রাত, হোটেলে 4টে অবধি থাকা, তারপরে মিট অ্যান্ড গ্রিটে ঢুকতে না পারা, এবং ফাইনালি মাঠেও কোনো ইনসাইড ফেন্সিংয়ের কার্ড না থাকা। এবার আপনাদের মনে হতে পারে যে অর্গানাইজার শতদ্রু দত্ত, তাকে আমি যথেষ্ট ভালো চিনি, তাহলে আমি কেন এই কার্ডটা ইনসাইড ফেন্সিংয়ে জোগাড় করলাম না, যেখানে অন্তত 3 জন সাংবাদিক, 3 থেকে 4 জন সাংবাদিক ভেতরে ছিলেন। তার কারণ হচ্ছে, আমি আজকে বলতে, যেহেতু আজকে ব্যাপারটা এই পর্যায়ে গেছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, যে সমস্যা হয়েছিল শতদ্রু দত্ত চেয়েছিলেন আমি কলকাতা অ্যাঙ্কারিং করি, কারণ মীর
তার আগে মীর রিফিউজ করেছেন, মীরের সঙ্গে ওদের একটা ঝামেলা হয়েছিল। আমার মনে হচ্ছিল মীর একদম আদর্শ সিলেকশন ইভেন্টটা যেভাবে হচ্ছিল তার জন্যে, কিন্তু মীরের সঙ্গে কেউ বা কারা একটু দুর্ব্যবহার করেন, সেটা মীর আমায় ফোন করে জানায়। আমার তখন মনে হয় যে এই অ্যাসাইনমেন্টটা আমার নেওয়া একদমই উচিত হবে না, কারণ এরম যদি হতো যে মীর একটা বিশাল অঙ্কের টাকা চেয়েছে, সেই টাকাটা ওরা দিতে চাননি, তখন আমার নিতে কোনো অসুবিধে ছিল না। কিন্তু এখানে টাকার কোনো ব্যাপারই ছিল না, মীর বেচারা ফ্রিতেই অ্যাঙ্কারিং করছিল। ও বোধহয় কিছু দু একটা জিনিস চেয়েছিল যেগুলো সত্যিই কোনো অ্যাঙ্কারেরও মাঠে দরকার, সে ধরদূর সেটা দিতে রাজি হয়নি, বা সেই সময় এত প্রেশারে ছিল যে দুর্ব্যবহার করে। যেহেতু আমি করিনি, তারপরে আমি তখন অর্গানাইজারদের বলি যে আপনারা অন্তত একটা বই আছে মেসির ওপর বাংলায়, আমার নয়, বাংলা ভাষায় মেসির ওপর লেখা, ওটা শ্রেষ্ঠ বই, লিখেছেন একজন বিশিষ্ট মানুষ, এই বইটা কি মেসিকে দিয়ে সই করানো যায়? কিন্তু তখন ওরা এতটাই উত্তেজিত যে নতুন অ্যাঙ্কার কে হবে, কিভাবে কি হবে, ওরা তখন ওই বইটাও মেসির কাছে নিয়ে যায়নি। সুতরাং আমি আপনাদের বলি, যারা আমাদের প্রিভিলেজ সেকশন মনে করছেন, আমি, আমার স্ত্রী বা আমার সঙ্গে যিনি ছিলেন আরও একজন মহিলা পরিবারের গেস্ট, আমরা না কেউ মেসির সঙ্গে ছবি তুলেছি, না কেউ মাঠের মধ্যে ঢুকেছি, না মিট অ্যান্ড গ্রিটে গেছি। এবার এই তিনটে জিনিসই যদি করতে পারতাম আমি খুব খুশি হতাম, করবো না কেন? আমরা তো সাংবাদিক হিসেবে আমাদের কাজ তো এটাই, যে সবচেয়ে বেশি ক্লোজে যাওয়া, অ্যাক্সেস বিভিন্ন ডাইমেনশন থেকে একজন পার্সোনালিটিকে দেখা, এটাই তো আমার কাজ। আমি তো ইনসাইড ফেন্সিং দেওয়া হলে দিব্য আনন্দে নিয়ে নিতাম, আমাকে মিট অ্যান্ড গ্রিট দেওয়া হলে আমি চলে যেতাম হাসতে হাসতে, মেসির সঙ্গে ছবি তোলা নিশ্চয়ই যেতাম, কেন যাব না? বিকজ আমি তো যাচ্ছি, একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনারা, এই যারা আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় লিখছেন টিখছেন, একটা জিনিস বুঝতে পারছেন না, আমি যদি মেসির কাছে যাই বা রোনাল্ডোর কাছে যাই, আমি কিন্তু কোনো গাড়ি বা বাড়ির মালিক হয়ে যাচ্ছি না। আমি কিন্তু ওখান থেকে, মেসি বা রোনাল্ডো কিন্তু 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিট নন যে আমি ওটা নিয়ে ট্যাকে করে ফিরবো। আমি নিয়ে ফিরবো সেই অভিজ্ঞতা যেটা আপনাদের জন্য আমি শেয়ার করব। আমি কোথাও নিয়ে যাব না, আমি আপনাদের শোনাবো যে কীরকম লাগলো কাছ থেকে, ওটাই আমার কাজ। আমি 1986, আমি অ্যাকচুয়ালি 3জন স্টারকে এখনও চেস করছি। 1986 থেকে গ্যারি কাসপারভ, 1997 থেকে স্টেফি গ্রাফ, এবং 2011 থেকে লিওনেল মেসি। জাস্ট কাছে গিয়ে অভিজ্ঞতাটা, 3বারই পেনাল্টি বক্সে ঢুকেছি, কাসপারভের সঙ্গে 4বার কথা হয়েছে, ইন্টারভিউটা হয়নি। স্টেফি গ্রাফের বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকেছি, হয়নি। স্টেফি গ্রাফ আমার আবেদনে সাড়া দিয়ে উইম্বলডনের ছবি তুলেছেন, প্রেস কনফারেন্সে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। স্টেফি গ্রাফের বাবা একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমাকে 1991-তে, যেটা ট্যাবলয়েড প্রেসে লন্ডনে ছাপা হয়েছিল, কিন্তু স্টেফি গ্রাফের ইন্টারভিউ আজও হয়নি, এবং এগুলো তাই সোনার হরিণের মতো থেকে গেছে। কিন্তু এই ইন্টারভিউগুলো হলে কি আমার 4টে বাড়ি হবে নাকি ব্যাংক ব্যালেন্স হবে? ইন্টারভিউগুলো হলে তো আপনারাই জানতে পারবেন যে এই মানুষগুলো কেমন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, সেদিন আমি শুনলাম এনডিটিভির আরেকটি মেয়েকে, তার সঙ্গে অত্যন্ত অশালীন ব্যবহার করা হয়েছে যুবভারতীতে। একটা ইংলিশে কথা আছে, ডু নট ব্লেম দ্য কুরিয়ার ফর আ ব্যাড নিউজ। আমাদের কাজ তো কুরিয়ারের মতো, যে আপনাদের জানানো কোথায় কি হচ্ছে। আপনার যদি ম্যাচে মেসি যদি ঢাকা পড়ে যায়, আমি কি করতে পারি? আপনি মেসিকে যেখান থেকে দেখেছেন আমিও সেখান থেকে দেখেছি। আমি আর জয়জ্যোতি ঘোষ পাশাপাশি বসে খেলা দেখছিলাম, আমাদের ওখানে কোনো টেলিভিশনও ছিল না, সো ওই ভিডিও স্ক্রিনে যেটুকু দেখা যাচ্ছিল দেখছিলাম, আর বাকিটা তো মেসি ঢাকায় পড়েছিলেন। সো আপনারা যেরকম দেখেননি আমিও দেখিনি, যদিও আমার দেখার কথা ছিল, দেখার কথা এবং আপনাদের জানানোর কথা ছিল। তাই অনেক সময় মনে হয় যে আপনারা যেভাবে রিয়্যাক্ট করেন, স্পেশালি আমি মাঠে যারা রিয়্যাক্ট করেছেন আমি তাও তাদের বলবো না, এটা ভিডিওটা ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় যারা রিয়্যাক্ট করেছেন দেখে আমি আশ্চর্য, যেন মনে হচ্ছে যে এদের শুলে চড়িয়ে দেওয়া উচিত ছিল। এরা কারা? আমি এদের চিনি না। এবং আমার মনে আছে, আমি যখন ওই মাঠের রিয়াকশন দেখার পর আমার মনে হয় সত্যিই খুব খারাপ লাগে যে এত টাকার টিকিট কেটে এইভাবে এরা ফিরে গেছেন। এবং যেহেতু আমি ময়দান ফিউরির সঙ্গে খুব পরিচিত, আমি যুবভারতীর রিয়াকশনে বিশ্বাস করুন বিচলিত হয়নি। তারপর এতগুলো শো করেছি, আমার মনে হয় আমি বুঝেছি এটা স্বাভাবিক রিয়াকশন। যদি চুনি গোস্বামী আর মতি নন্দীকে 1.5 ঘন্টা লুকিয়ে থাকতে হয়, আমিও এই রিয়াকশন ফেস করতে রাজি আছি, আমার কিছু এসেই যায় না। কিন্তু তারপরে যখন দেখলাম যে আমি দিল্লি ম্যাচটা করতে গেলাম না, আমার পাশের ক্যাবিনে বসে আমায় মৌপিয়ানন্দী বলছিল যে আপনি ভুল করছেন, আপনি পোস্ট করছেন, এটা ভুল করছেন, আপনার প্রফেশনাল, আপনি আপনার কাজ করবেন না কেন? আমি তখন বলেছিলাম যে দেখো, আমার মনে হচ্ছে যে
এটা ঠিক নয়, কারণ এত মানুষের সেন্টিমেন্ট আঘাত পেয়েছে, এত লোক ডিপ্রাইভড হয়েছে। এবার আমি সত্যি যদি দিল্লিতে অ্যাঙ্কারিং করতে চাই, তাহলে আমার জীবনের একটা অন্যতম উইশ লিস্ট পূরণ হয়ে যাবে। আমি লায়নেল মেসিকে প্রশ্ন করার সুযোগ পাবো, দুটো হলেও প্রশ্ন করব, দুটো বা তিনটে। কিন্তু একই সঙ্গে আমার শতদ্র বলেছিল যে জয়শাহর সঙ্গে আলাপ করে নেবেন, কারণ জয়শাহর সঙ্গে আপনার আলাপ নেই, জয়শাহও কিন্তু ওখানে আসবেন, এবং এসেছিল না জয়শাহ। কিন্তু আমার মনে হলো যে এই সেন্টিমেন্টটাকে আঘাত দেওয়াটা ঠিক হবে না। এবার কালকে রাত্রে যখন এই ভিডিওটা সার্কুলেটেড হচ্ছিল এবং লোকের রিয়াকশন দেখছিলাম, তখন আমার স্ত্রী আমায় বলল যে এই যে ডিসিশনটা নিলে এবার দেখলে যে কি পেলে। আমার তখনও মনে হলো যে কি পেলাম, যে শ্রেণীর কাছে পেলাম সেই শ্রেণীর কাছে আমি কৃতজ্ঞ নই। আমি যারা 39-40 বছর ধরে, 34 বছর আনন্দবাজারে, 5 বছর সংবাদ প্রতিদিনে, তারপরে 24 ঘন্টা কলকাতা টিভিতে 3.5 বছর ধরে যারা এত ভালোবাসা দিয়েছেন, সঙ্গে থেকেছেন, তাদের সেন্টিমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই গ্রহের বাইরে কি হচ্ছে জানি না, জানতেও চাই না। ডব্লিউ.জি. গ্রেসের একটা বিখ্যাত কথা ছিল যে আপনি যদি ভালো উইকেটে টস জেতেন তাহলে কি করবেন? উত্তর ব্যাট করবেন। আপনি যদি মোটামুটি ভালো উইকেটে টস জেতেন তাহলে কি করবেন? ব্যাট করবেন। আপনি যদি সন্দেহজনক উইকেটে টস জেতেন, যেখানে আপনারা বুঝতে পারছেন না যে কি হবে, আপনার একটা সংশয় হচ্ছে, তাহলেও ব্যাট করবেন। আমি আবার এরকম পরিস্থিতি হলে আবার একটা ম্যাচ স্যাক্রিফাইস করব, কারণ আমার মনে হয় যে রক্তের দাগ যেমন শুকোয় না, কৃতজ্ঞতার দাগও শুকোয় না। এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ। আর যারা ট্রোলিং করছেন, যারা অসভ্য কথা লিখছেন, আবার বলছি, তারা অন্য গ্রহের মানুষ। সেই গ্রহে আমার কোনো আগ্রহ নেই, কোনো রুচিও নেই। ভালো থাকবেন সবাই।